অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে সুফল পাচ্ছে না রাজধানীবাসী, আরও বেড়েছে যানজট। জ্যাম সেই আগে থেকে সেই আগের মতোই, নিচেও যা উপরেও তা। পয়সা থাকতেছে ফ্লাইওভারের উপরে, জ্যামের জন্য যাইতে পারছি না। ফ্লাইওভারটা হতে ভেবেছিলাম যে জ্যাম উপরে থাকবে না, তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু দেখা যায় যে উপরেও জ্যাম থাকে, এই জন্য যেতে তো দেরি হয়ে যায়। সেবাদানকারী নির্মাণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ বিশ্লেষকদের। ফ্লাইওভারগুলি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার সহজ পথ, সেটি করতে ব্যর্থ হয়েছে। ফলে যখনই তারা পার হচ্ছে তার পর মুহূর্তেই নিচে ব্যাপক জটিলতা তৈরি হচ্ছে। পরিকল্পনা হলো একটি ফ্লাইওভার ঢাকার বাইরে থেকে উঠে এটা ঢাকার বাইরে বের হয়ে যেতে পারে, সেইভাবে আমাদের এসটিপিতে সুপারিশ করেছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় প্রচারণা চালাতে হবে ইমাম ওলামাদেরকে, বাড়াতে হবে সচেতনতা, ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে আজ বকশীবাজারের আদালতে যাননি বেগম জিয়া। আইনজীবীদের করার সময় আবেদন মঞ্জুর, আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। দুর্নীতি মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন ও পার্টেক্সের সাবেক পরিচালক শওকত আজিজ গ্রেফতার, রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট। তৈরি পোশাক খাতের অগ্রগতি বাধাগ্রস্ত করতে তৎপর দেশি বিদেশি চক্র। অভিযোগ শিল্প সংশ্লিষ্টদের, কঠোর পদক্ষেপ নেওয়া না হলে রফতানির লক্ষ্য অর্জন কঠিন, বলছেন অর্থনীতিবিদরা। এবং হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। দিনের প্রথম ওভারে তাসকিনের আঘাতের ধাক্কা সামলে উঠেছে স্বাগতিকরা। মেগাসিটি ঢাকায় ফ্লাইওভারের সংখ্যা এখন 6টি, আছে একাধিক ওভারপাসও। সাধারণত রাস্তার যানজট কমিয়ে যানবাহনকে দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সহায়তা করাই ফ্লাইওভারের কাজ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ফ্লাইওভার হয়েছে অপরিকল্পিতভাবে। নগরবাসীর অভিযোগ, এ কারণেই দ্রুত যাওয়ার পরিবর্তে বেড়েছে ভোগান্তি। নগরীর রাস্তায় এখন দেখা দিয়েছে দোতলা যানজট। বিশ্লেষকরা পরিকল্পনার অভাবের পাশাপাশি নির্মাণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবকেও দায়ী করেছেন। সরকার বলছে সমস্যা সমাধানে ঢাকায় সমন্বিত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। ফ্লাইওভারের প্রবেশ মুখ দখল করে আছে বাম লেনের গাড়ি, তাই উপরে ফাঁকা থাকলেও যানবাহনগুলোকে উঠতে হচ্ছে ধীর গতিতে। কিছু সময় গাড়ি চললেও ফ্লাইওভারের মাঝখান থেকেই শুরু হয় দীর্ঘ যানজটের। রাজধানীর ব্যস্ততম এলাকা বনানী থেকে মহাখালী ফ্লাইওভারের প্রতিদিনকার চিত্র এটি। মগবাজার ফ্লাইওভার কিংবা বিজয়সরণী ওভারপাসের অবস্থা আরো ভয়াবহ। নগরবাসীর সুবিধার্থে এসব করা হলেও ভুক্তভোগীরা বলছেন অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে রাস্তার যানজট টেনে তোলা হয়েছে আকাশে। ফ্লাইওভার থেকে নামার পরই একাধিক মোড় থাকায় যানজট আরো বেশি হচ্ছে বলে দাবি তাদের। ওটার সময় অর্ধ ভালোই আসি, পরে আর নামতে পারি না। জ্যাম সেই আগে থেকে সেই আগের মতোই, নিচেও যা উপরেও তা। পয়সা থাকতেছে ফ্লাইওভারের উপরে, জ্যামের জন্য যাইতে পারছি না। ফ্লাইওভারটা হতে ভেবেছিলাম যে জ্যাম উপরে থাকবে না, তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু দেখা যায় যে উপরেও জ্যাম থাকে, এই জন্য যেতে তো দেরি হয়ে যায়। পৃথিবীর অন্যান্য দেশে ফ্লাইওভারের সামনে কিন্তু এত মোড় থাকে না, বাট আমাদের যে সমস্যাটা হলো সামনে অনেকগুলি টার্ন আছে। মহাখালী ফ্লাইওভার দেখা যাচ্ছে কাকলি থেকে শুরু হয়ে জ্যাম প্রাইম মিনিস্টার কার্যালয় ক্রস করে যায়। তো ফ্লাইওভারটা যদি নাবিস্কো ক্রস করে দিত, ওদিকে প্রাইম মিনিস্টার কার্যালয় ক্রস করে দিত, তাহলে হয়তো এরকম কোনো যানজট হতো না। ইন এবং আউট এই পয়েন্টটা যখন প্ল্যানটা করছে গভর্নমেন্ট, তখন মনে হচ্ছে যে দিস ইজ ওকে, বাট এটা তো তখনকার জন্য না, এটা তো 20 বছর পরের জন্য প্ল্যানটা করতে হবে। এই প্ল্যানটার প্রবলেম আছে। ফ্লাইওভারের মাথার থেকে কমপক্ষে 1 কিলোমিটারের ভিতরে কোনো ইউটার্ন থাকতে পারবে না, তাহলে হয়তো সমাধান হইতে পারে। বিশ্লেষকদের মতে আলাদা আলাদা 5টি সেবাদানকারী সংস্থার মাধ্যমে নির্মিত হয়েছে রাজধানীর ফ্লাইওভারগুলো। ফলে একটির সাথে আরেকটির কোনো সমন্বয় না থাকায় এর সুফল পাচ্ছেন না নগরবাসী। এগুলো এখন গোঁদের উপর বিস্ফোরণে পরিণত হচ্ছে। ফ্লাইওভারগুলি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার সহজ পথ, সেটি করতে ব্যর্থ হয়েছে। ফলে প্রতিটা ফ্লাইওভার এক একটা পুলসিরাতে পরিণত হয়েছে, এবং যখনই তারা পুলসিরাত পার হচ্ছে তার পর মুহূর্তেই নিচে ব্যাপক জটিলতা তৈরি হচ্ছে। এগুলোকে যদি
সংযোজন করা যায় এবং এক অংশ থেকে আরেক অংশ নিরবিচ্ছিন্ন করা যায়, তবেই এর সুফল আমরা পেতে পারব। সমস্যা সমাধানে ঢাকাকে কেন্দ্র করে 2035 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার পাশাপাশি বিভিন্ন এলাকাকে সংযুক্ত করে ঢাকায় সমন্বিত কয়েকটি ফ্লাইওভারের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে ডিটিসিএ। আমাদের পরিকল্পনা হলো একটি ফ্লাইওভার ঢাকার বাইরে থেকে উঠে এটা ঢাকার বাইরে বের হয়ে যেতে পারে, সেইভাবে আমাদের এসটিপিতে সুপারিশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভার থেকে কাঙ্ক্ষিত সুফল পেতে হলে বাড়াতে হবে গণপরিবহন, বন্ধ করতে হবে ফ্লাইওভারে ওঠা ও নামার মুখের সব মোড়গুলো। এছাড়া নগরের যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেস ও ফ্লাইওভারের মতো আরও যেসব বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে তাও যদি একইভাবে সেবাদানকারী সংস্থাগুলো যে যার মতো অপরিকল্পিত সমন্বয়হীনভাবে করতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে মেগাসিটি ঢাকার পুরো সড়ক ব্যবস্থায় হয়তো মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ফ্লাইওভারগুলোর বাস্তব চিত্র তুলে ধরতে এই মুহূর্তে মগবাজার ফ্লাইওভারে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, মামুন, এই ভর দুপুরে আপনি দেখছেন যে রাজধানীর মগবাজারে যে নতুন ফ্লাইওভার হয়েছে সেখানেও ভয়াবহ যানজট। আমি যদি আপনাকে একটু বলে রাখি যে বিভিন্ন যারা যোগাযোগ বিশেষজ্ঞ আছেন, নগর পরিকল্পনাবিদ আছেন এবং আমরা যেটি দেখেছি রাজধানীর ফ্লাইওভারগুলোতে মূলত প্রধান দুটি কারণে কিন্তু এই যানজট থেকে নগরবাসী মুক্তি পাচ্ছে না। আপনি যদি পিছন দিকটা দেখেন, আমার পুরো মগবাজার মৌচাক যে ফ্লাইওভারটি সেটি কিন্তু এই মুহূর্তে অর্থাৎ যেটি শুরু হয়েছে মহাখালীর পর থেকে, সেখান থেকে শুরু করে এ পাশ অর্থাৎ রমনার এই যে যেখানে নামার মুখ রয়েছে এ পর্যন্ত কিন্তু পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন যানজট। এখন কিন্তু অফিস যাওয়ার সময় না, অফিস থেকে বাসায় ফেরার সময়ও না, অর্থাৎ খুব যে রাস্তার যানজট বা খুব যে অনেক গাড়ি ঘোড়ার চাপ তাও কিন্তু নেই। এরপরও কিন্তু এখানে যানজট কমছে না। তো যেটি আপনাকে বলছিলাম, যারা নগর পরিকল্পনাবিদ, যারা যোগাযোগ বিশেষজ্ঞ, তারা মূলত দুটি কারণকে দায়ী করছেন এসব ফ্লাইওভার থেকে সুফল না পাওয়ার জন্য। প্রধানত যে সমস্যা তারা বলছেন যে নকশায় সমস্যা হচ্ছে, নকশাটি মূলত ঢাকার জন্য প্রযোজ্য করে নকশা করা হচ্ছে না। তারা বলছেন যে ঢাকার রাস্তা বা ঢাকার যে প্রচুর সংখ্যক যানবাহন বিবেচনা করে যেখান থেকে ফ্লাইওভার শুরু করা উচিত এবং যেখানে গিয়ে শেষ করা উচিত সেটি কিন্তু যারা পরিকল্পনা করছেন ফ্লাইওভার করার জন্য তারা সে বিষয়টি মাথায় আনছেন না। এর পাশাপাশি আরেকটি যে সমস্যাটি ঢাকার রয়েছে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা, ঢাকার এই ফ্লাইওভার কিন্তু প্রত্যেকটি ফ্লাইওভারই করা হয়েছে খুবই ছোট ছোট আকারে, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে বা আকারের দিক থেকে অনেক বড় করা হয়েছে। অর্থাৎ ঢাকার এক প্রান্ত থেকে শুরু হয়ে এটি কিন্তু অন্য প্রান্তে গিয়ে শেষ হবার কথা, কিন্তু তা কিন্তু আমরা দেখছি না। যেমন আমি যদি আপনাকে বলি মগবাজার বা মৌচাক বা মহাখালী যেসব ফ্লাইওভার আছে সব কিন্তু ছোট ছোট। যেমন যেটি আপনার শুরু হয়েছে মহাখালী থেকে সেটি কিন্তু মাত্র গিয়ে যেটি বলা হয় জাহাঙ্গীর গেট, তার আগে গিয়ে শেষ হয়েছে। এই ফ্লাইওভারটি যদি জাহাঙ্গীর গেট পার হয়ে বিজয়া সরণির আগে গিয়ে নামিয়ে দেওয়া যেত, এর পাশাপাশি এই ফ্লাইওভারটি যদি আরেকটি মহাখালীর ওপাশে গিয়ে শেষ করা যেত তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। ঠিক এ পাশে যদি আপনি দেখেন এই ফ্লাইওভার থেকে নামার পথে কিন্তু বেশ কয়েকটি মোড় রয়েছে এবং এরকম কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটি ফ্লাইওভারেই ওঠার পথে এবং নামার পথে একাধিক মোড় রয়েছে, 4 রাস্তার মোড় রয়েছে, ইউটার্ন রয়েছে, লেফট টার্ন, রাইট টার্ন। এসব কারণে কিন্তু গাড়ি দ্রুত গতিতে এক জায়গা থেকে আর এক জায়গায় আসলেও কিন্তু সেই গাড়িগুলো নামার পথে বা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। ফ্লাইওভারের যে সুফল, কাঙ্ক্ষিত সুফল, তা থেকে নগরবাসী বঞ্চিত থেকে যাচ্ছেন। তো মোটামুটি আমরা বলতে পারি যে দর্শক, শুধু রাজপথই নয়, ফ্লাইওভারের উপরেও যে দিনকে দিন যানজট বাড়ছে সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মগবাজার ফ্লাইওভার থেকে সহকর্মী মাহমুদ রাকিব। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দেশবাসী এবং যুব সমাজকে রক্ষা করতে ইমাম ওলামাদের ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে সচেতনতা থাকলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ স্থান পাবে না। মুসলিম অধ্যুষিত দেশগুলি, সেখানেই মারামারি কাটাকাটি, সেখানেই বোমাবাজি, সেখানেই খুন খারাপি হচ্ছে, সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে। কিন্তু এই অস্ত্রটা তৈরি করে কারা আর লাভবান কারা হয়? রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলি, রক্ত যাচ্ছে মুসলমানদের, আর অস্ত্র বিক্রি করে, এই অস্ত্র তৈরি করে বিক্রি করে কারা লাভবান হচ্ছে সেটাই আপনারা একটু চিন্তা করে দেখবেন। বিশাল সাম্রাজ্য ইসলাম ধর্মের
আওতায় গড়ে উঠেছিল, অথচ আজকে সেখানে এই ধর্মকেই কিভাবে হেয় করছে সামান্য কিছু মানুষের অপকর্মের জন্য। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, ইসলাম যে শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, ইসলাম যে জঙ্গিবাদে বিশ্বাস করে না, নিরীহ মানুষ হত্যা বিশ্বাস করে না, মানুষ খুন করা বিশ্বাস করে না, এই বিষয়গুলি ব্যাপকভাবে আপনারা মানুষকে বুঝাবেন, বলবেন, কারণ আপনাদের কথা মানুষ শুনবে, আপনাদের কথা মানুষ নেবে। অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে আজ আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবীদের করার সময় আবেদন মঞ্জুর করে আদালত 16 ফেব্রুয়ারি আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ধার্য করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে আসার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই আদালত চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বেগম জিয়ার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও যান সকালেই। কিন্তু আদালতের এ দিনের কার্যক্রমের শুরুতেই আসামি পক্ষের আইনজীবীরা লিখিত আবেদনে জানান, সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারবেন না বেগম জিয়া। পাশাপাশি আদালতের প্রতি অনাস্থা আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকার বিষয়টিও বিচারকের দৃষ্টিতে আনেন তারা। বিচারক আবু আহমদ জমাদার সার্বিক বিষয় বিবেচনা করে সময় আবেদন মঞ্জুর করেন। তিনি একজন সিনিয়র নেতৃস্থানীয় তিনি ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি। আমরা তার অসুস্থতার গ্রাউন্ডটা উচ্চতার আমাদের আদালত সেটা বিবেচনায় নিয়েছেন, সুতরাং সেই কারণে সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। বিজ্ঞ আদালতে যে রকম ভাবে বিচার কার্য পরিচালনা হয়েছে তাতে আমরা অনাস্থা দিয়েছি। আমরা চেয়েছি কুয়েত থেকে টাকা এসেছে না সৌদি আরব থেকে টাকা এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞ আদালত বলেছিল এটা একটা ডিফেন্স প্লি, কখনো না এটা ডিফেন্স প্লি। প্লট জালিয়াতির মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী এবং পার্টেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে গুলশানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগে বুধবার 8 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার বাকি 6 আসামির মধ্যে 5 জন রাজুকের কর্মচারী, আরেকজন পার্টেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজের ভাই রুবেল। তবে তাদেরকে গ্রেফতার করতে পারেনি দুদক। গ্রেফতার ইকবাল উদ্দিন চৌধুরী এবং শওকত আজিজকে বিকেলে সিএমএম আদালতে তোলার কথা রয়েছে। রেলওয়ে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা সহ 3 জনের বিরুদ্ধে 7টি মামলায় চট্টগ্রাম আদালতে চার্জশিট দিয়েছে দুদক। সকালে দুদক কর্মকর্তারা চট্টগ্রাম আদালতে এ চার্জশিট জমা দেন। রেলওয়ে গুডস স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর এবং কার্পেন্টার সহ বিভিন্ন পদে নিয়োগের অভিযোগে 2013 সালে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে 13টি মামলা করে দুদক। কিন্তু তদন্তের পর 7টি মামলা থেকে তাদের বাদ দেয়া হয়। পরবর্তীতে 2015 সালে উচ্চ আদালতের নির্দেশে দুদক পূর্ণ তদন্ত শুরু করে। দীর্ঘ শুনানি শেষে দুদকের পরিচালক আজিজুল হক ভূঁইয়া 3টি এবং উপপরিচালক সৈয়দ আহমেদ 4টি মামলার তদন্ত শেষে ইউসুফ আলী মৃধা সহ 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। রেলওয়ে পূর্ব অঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া সহ আরো একজন অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে যারা পাস করেছে তাদেরকে চাকরি না দিয়ে যারা ফেল করেছে তাদেরকে তারা চাকরিটা দিয়েছে। 13টি মামলা হয়, এর মধ্যে বেশ কয়েকটি মামলা পূর্বে চার্জশিট হয়েছে, আর আজকে আমরা 7টি মামলায় চার্জশিট দাখিল করেছি। দুপুরের সময় আরো থাকছে। যৌথ প্রয়াসে প্রাণের শহীদ মিনার নির্মিত হলেও দেশের প্রথম নারী ভাস্কর নভের আহমেদের নামটি ইতিহাসে উপেক্ষিত। এ ব্যত্যয়ের দায় সকল প্রজন্মের মত বিশেষজ্ঞদের। এবং কাতারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য নেই ভালো মানের বাসস্থান। ভোগান্তি চরমে, কোম্পানির সঙ্গে শ্রমিকের চুক্তিপত্র না থাকায় অসহায় দূতাবাস। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহ বাংলাদেশের যে কোনো দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে এশীয় প্যাসিফিক বিজনেস ফোরাম আয়োজিত সফলভাবে এসডিজি অর্জনের জন্য ব্যবসা ও বিনিয়োগের প্রসার শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বিশ্বের যে কোনো অঞ্চলের তুলনায় দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর জোটভিত্তিক ব্যবসা ও বিনিয়োগ অনেকটাই কম উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন,
এসডিজি অর্জনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সেমিনারে নেপাল সহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। দক্ষিণ এশীয় অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এই অঞ্চলের দেশগুলো জোটভিত্তিক ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে এখনো অনেকটাই পিছিয়ে। এসডিজি অর্জনের জন্য অঞ্চলভিত্তিক সহযোগিতা বাড়াতে হবে, যেন এক দেশ অন্য দেশে কিংবা যৌথভাবে বিনিয়োগে আগ্রহী হয়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমরা 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। 2021 সালে $50 বিলিয়ন পোশাক রপ্তানির লক্ষ্যে এগিয়ে চলেছে দেশের তৈরি পোশাক খাত। তবে শ্রমিক সংগঠন ও মালিক পক্ষের অভিযোগ, বাংলাদেশের প্রধান এই রপ্তানি খাতের চলমান অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে অনেকদিন ধরেই সক্রিয় দেশি বিদেশি বিভিন্ন চক্র। পরিস্থিতি বিবেচনায় এসব চক্রান্ত বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে হুমকির মুখে পড়বে লক্ষ্যমাত্রা অর্জন, এমন আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। নানা চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে অনেকটাই শান্ত দেশের তৈরি পোশাক খাত। এর কারণ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় মালিকপক্ষের আন্তরিকতা, এমনটাই মনে করেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মাঝে মাঝে দু একটি কারখানায় যে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায় তা উদ্দেশ্যমূলক বলে দাবি তাদের। সেখানে যদি অন্য জায়গা থেকে অর্থ আসে, এই অর্থ কিভাবে আসছে, কিভাবে ট্রেড ইউনিয়নের বাইরে মুভমেন্টটা কেন হচ্ছে, বহিরাগতদের শ্রমিকদেরকে নামে যদি ভুলভাল বোঝানো হয়, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে তদারকি করার বিশেষ প্রয়োজন। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই মনে করে এ শিল্পের লক্ষ্য অর্জনে উদ্দেশ্যমূলক শ্রমিক আন্দোলন বড় বাধা। আন্দোলন চলতে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। আমাদের দেশ থেকে এই ব্যবসাটা আজকের থেকে 3 বছর আগেও বায়াররা মনে করত চায়না +1K, সেখানে বাংলাদেশ ছিল 1 নম্বর চয়েস। আজকের দিনে কিন্তু তারা চিন্তা করতেছে যে আমাদের এখান থেকে ব্যবসাটা নিয়ে অন্য কোথায় দিবে। তাই এ ব্যাপারে সরকারকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনে হয়েছে যে সরকারি বা অ্যাসোসিয়েশন পর্যায়ে পছন্দ হোক বা না হোক, এ ধরনের শ্রমিক সংগঠনগুলোর সাথে তাদের আমার মনে হয় আলোচনা করা উচিত, অর্থাৎ আলোচনার প্ল্যাটফর্মটিকে আরো একটু ব্রড বেস করা দরকার। তবে শ্রম মন্ত্রী বলছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রমিক মালিক সুসম্পর্ক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার। সরকারের পক্ষ থেকে আমরা শ্রমিক মালিকদের সাথে মিটিং করা, তাদের সাথে বসা, তাদের মধ্যে একটা কানেকশন করে দেওয়া, এই কাজটা আমরা করছি। এটা আমরা একদম নিচের লেভেল থেকে। এর বাইরেও আমরা যে সমস্ত শ্রমিক সংগঠন আছে তাদের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করি, তাদের প্রবলেমগুলি আমরা শুনি। বিজিএমইর দাবি, সবশেষ 59টি কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে প্রায় 1000 কোটি টাকার। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ব্যাংকগুলো অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে, এমন মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন। রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত উপকর কমিশনার সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এনবিআরের 32,000 কোটি টাকার বকেয়া রাজস্ব আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে কার্যকর করতে যোগ্য ফ্যাসিলিটেটর নিয়োগ এবং সংশ্লিষ্ট কর কর্মকর্তাদের আরও ক্ষমতা দেওয়ার পরামর্শ দেন তিনি। এ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ কর ফাঁকিবাজ ব্যবসায়ী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করতে একটি আলাদা ইমেল অ্যাড্রেস খোলা এবং এনবিআরের ফাস্ট ট্র্যাক সার্ভিসকে সত্যিকারভাবে কার্যকর করার আহ্বান জানান। এ প্রেক্ষাপটে আগামী মার্চ মাসকে এডিআর কার্যক্রম শক্তিশালীকরণ মাস ঘোষণা করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সম্মেলনে সমাপনী অধিবেশনে উপকর কমিশনারদের আগামী দিনে কর্মপরিকল্পনার একটি ঘোষণাপত্র দেওয়া হবে। সবাই বলে মোবাইল ব্যাংকিং, আমার কাছে তামাশা মনে হয়। এটা মোবাইল ফান্ড ট্রান্সফার, কোনো রেগুলেশন নাই, কিচ্ছু নাই। কি করেছে, 100 টাকা পাঠালে 1 টাকা 86 পয়সা। মতলবটা কত বদ আপনি চিন্তা করেন। 1 টাকা 86 পয়সা মানেই 2 টাকা। ব্যাংকের মাধ্যমে পাঠাতে আমাকে 100 টাকায় যদি 40 পয়সা লাগে, তো মোবাইল ট্রান্সফার পয়সা বা 2 টাকা লাগবে। এবার দেখা দরকার, রেগুলেশন হওয়া দরকার। কত মানুষ সর্বশান্ত হচ্ছে। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে নতুন নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে বললেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকাট।
দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক হয়। বৈঠকে দেশের নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন কমিশন, সাম্প্রতিক ইস্যু, রোহিঙ্গা পুনর্বাসন ও সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সার্বিক সহযোগিতা করবে। তিনি আরো বলেন, বিএনপি হতাশ ও বিপর্যস্ত হয়ে নির্বাচন কমিশন নিয়ে নানা মন্তব্য করছে। গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে এবং সেটা পরিণামে তাদেরকে যতটা দুর্বল সংকুচিত দল হিসাবে করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয়। মিত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান, নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নির্বাচন কমিশনের বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করা। আশা করি এদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নতুন নির্বাচন কমিশন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক যৌথ সভায় একথা বলেন তিনি। এ সময় অতীতের কোন নির্বাচন কমিশনার জাতীয় পার্টির সঙ্গে সুবিচার করেননি বলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে মন্তব্য করে নেতাকর্মীদের ভোট চুরি ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ এবং কো চেয়ারম্যান জি.এম. কাদের গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্বাচন সুষ্ঠু করতে সহায়তা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশন হয়েছেন, ওনার নাম নাকি জাতীয় পার্টির লিস্টে ছিল। আমি জানি না সত্য কি মিথ্যা, এটা প্রচার হয়েছে জাতীয় পার্টির লিস্টে ওনার নামটা ছিল। এটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কারো কথায় তিনি প্রভাবান্বিত হবেন না, সুষ্ঠু নির্বাচন করবেন। হামিদুর রহমান ও নভেরা আহমেদের যৌথ প্রয়াসে নির্মিত হয়েছিল প্রাণের শহীদ মিনার। তবে এর অন্যতম স্থপতি হওয়া সত্ত্বেও দেশের প্রথম নারী ভাস্কর নভেরা আহমেদের নামটি ইতিহাসে আজও উপেক্ষিত। ইতিহাসের এই ব্যত্যয়ে সকল প্রজন্মের দায় রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ভাষা কেবল কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনিপুঞ্জ নয়, এটি অস্তিত্বেরও একটি অংশ। তাই তো 52তে প্রাণ দিতে দ্বিধা করেনি বাঙালি। তবে যে প্রাণ গেল, রক্ত ঝরল, তা বৃথা যায়নি। ভাষার দাবি প্রতিষ্ঠিত হলো, এর পাশাপাশি চেতনালোকে মাতৃভাষা আর মাতৃভূমির প্রতি ভালোবাসা আরও প্রবল হলো। তাই তো 52-র 23শে ফেব্রুয়ারি চেতনার প্রতীক হিসেবে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কিন্তু যে চেতনা শহীদ মিনার ধারণ করেছিল তা ছিল পাকিস্তানি শাসকদের জন্য প্রধান হুমকি। তাই 3 দিনের মাথায় তা গুড়িয়ে দিতেও দ্বিধা করেনি তারা। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেবার পর 1957 সালে নতুন করে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিতে বাধ্য হয় তৎকালীন সরকার। আর এই স্মৃতির মিনার গড়তে দায়িত্ব পালন করেন শিল্পী নভেরা আহমেদ এবং হামিদুর রহমান। তবে স্থপতি হিসেবে হামিদুরের নামটি ইতিহাসে পাওয়া গেলেও নভেরার নামটি উপেক্ষিত থেকেছে। প্রত্যক্ষদর্শীরা অবশ্য বলছেন মূল ভূমিকাটা ছিল নভেরা আহমেদের। হামিদুর রহমান একা করেননি, দুজনে মিলেই করেছেন এবং মূল ডিজাইনটা নভেরা আহমেদই করেছে, কারণ সে স্কাল্পচার ছিল, সে ওর ভিজুয়ালাইজ করতে পারতো। হামিদুর রহমান মূলত দ্বিমাত্রিক চিত্রকলার উপর পড়াশোনা করেছিলেন, আর শহীদ মিনারটা আমরা জানি একটা ত্রিমাত্রিক স্থাপনা। তো শহীদ মিনারের সঙ্গে মুরাল ছিল। হামিদুর রহমান নিজেও তার নিজের ক্যাটালগে ওই মুরালটার কথাই লিখেছেন, লেখেননি যে তিনি শহীদ মিনারের নকশাকার। নিভৃতচারী নভেরা আহমেদ 2016 সালে প্যারিসে মৃত্যুবরণ করেন। ইতিহাসের ভুল সংশোধন করে প্রকৃত সত্য নির্মাণে সংশ্লিষ্টরা এগিয়ে আসবে এমন প্রত্যাশা এই কথাশিল্পীর। একজনকে তো বঞ্চিত করা ইতিহাসের কাজ নয়,
এবং যারা সেই সময়ের মানুষ, যারা পরবর্তী প্রজন্মের মানুষ, আমাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে যে এই জায়গাটাকে তুলে এনে তাকে প্রতিষ্ঠিত করা। পাকিস্তানিরা ৭১-এও গুড়িয়ে দিয়েছিল শহীদ মিনার। বর্তমান শহীদ মিনারটিতে নভেরা এবং হামিদুরের নকশার পূর্ণ বাস্তবায়ন না হলেও মূল কাঠামোটি একই রয়েছে। শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার প্রতীক হওয়া সত্ত্বেও এর অন্যতম স্থপতিকে আজ অবধি আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারিনি। এটি আমাদের ইতিহাস চেতনার সঙ্গে সাংঘর্ষিক তো বটেই, ইতিহাসের অসচেতন প্রকাশ্য, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বসন্ত ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের চাষিরা। ২০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা। মাথাপিছু আয়ের হিসেবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন ৩ লাখের মতো প্রবাসী বাংলাদেশি। কিন্তু বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগের থাকার জায়গা নিম্নমানের। দূতাবাস বলছে, শ্রমিকদের সঙ্গে কোম্পানির কোনো চুক্তিপত্র না থাকায় কিছুই করতে পারছেন না তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারের রাজধানী দোহার বিভিন্ন জায়গায় দেখা মিলবে এমন রঙিন আলো আর উঁচু দালান কোঠার। দিন দিন ছাড়িয়ে যাচ্ছে আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশগুলোর ইমারতকেও। কিন্তু একেবারেই ভিন্ন পরিবেশে বসবাস করছেন দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো উন্নত দেশের বাসস্থান। নিম্নমানের পরিবেশ আর একসঙ্গে গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন এসব বাংলাদেশি শ্রমিক। এই যে 11টা সিট বসেছে, 11টা সিটের মধ্যে 22 জন মানুষ থাকে। 22 জন মানুষ থাকে সিটটার মধ্যে কি জীবিতি লাগতেছে, থাকার পরিবেশ ভালো না। সকালে 4টা বাজে উঠে দিয়ে যেতে হইতেছে, এসে রান্না বান্না করতে হইতেছে। কাতার সরকারও কোনো একটা ভূমিকা নেয় না, আর বাংলাদেশ সরকারও তো কোনো একটা ভূমিকা নেয় না। শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করার মতো কোনো সংগঠন কাতারে গড়ে না ওঠায় হতাশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। কাতারে যারা বিভিন্ন সংগঠন সবাই মিলে বসে শ্রমিকদের কল্যাণের জন্য যাতে বাংলাদেশি কমিউনিটি সবাইকে নিয়ে সংগঠন গড়ে তুলে আমরা শ্রমিকদের উন্নয়নের কাজে সম্পৃক্ত হতে পারি। আর বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে তাদের নিয়োগকারী কোম্পানির চুক্তিপত্র না থাকায় অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে পারছে না বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ থেকে আসার সময় এটা এনশিওর করে আসতে হবে, তাদের চুক্তিপত্র সাইন করতে হবে, চুক্তিপত্রে কত টাকা বেতন দেওয়া হবে, কি কাজ করবে, কোথায় থাকবে, এগুলো ক্লিয়ারলি মেনশন করা থাকে। সেভাবে যদি তারা আসে তাইলে কিন্তু এখানে যদি তারা এরকম প্রোভাইড করতে না পারে, নিশ্চয়ই আমরা এমবেসি থেকে এখানে যদি টেক আপ করি তারা এটা দিতে বাধ্য থাকবে। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার, তাই দেশটিতে চলছে বিশাল নির্মাণযজ্ঞ। আর এজন্য আরো 2 লাখ বাংলাদেশি শ্রমিক কাতারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ অবস্থায় প্রবাসী শ্রমিকদের দাবি, ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি উন্নত বাসস্থানের ব্যবস্থা যেন হয়। সময় সংবাদ, দোহা, কাতার। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। রাজধানী চন্দ্রিমা উদ্যানের সামনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। স্বজনরা জানান, সকালের মোহাম্মদপুরের চাঁদনী হাউজিং এর বাসা থেকে উত্তরার নিজ কর্মস্থলের দিকে রওনা দেন মাকসুদুল করিম রায়হান। চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা আহত অবস্থায় উদ্ধার করে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। যাওয়ার পথে মৃত্যু হয় তার। নিহত রায়হান উত্তরার জসিম উদ্দিন রোডের পিৎজা হাটের ম্যানেজার ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। সকাল হয়তো মেবি 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে চন্দ্রিমা উদ্যান হয়ে উদ্দেশ্য ছিল উত্তরা যাওয়ার। তো চন্দ্রিমা উদ্যানের সামনেই তার গাড়িটা একটা কার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে কারটা তাকে ডলে দিয়ে চলে গেছে। রাজধানীর বারিধারায় নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ধসে এক শ্রমিক নিহত ও 3 শ্রমিক আহত হয়েছেন। সকালে বারিধারার 12 নম্বর রোডের 7 নম্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং এর কাজ করছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ সীমানা প্রাচীরের একাংশ ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়েন 4 জন শ্রমিক। প্রথমে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দেন তাদের সঙ্গে। আটকে পড়াদের উদ্ধারের পর একজন ঘটনাস্থলে মারা যান। বাকি 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসন্ত ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। এই দিবসগুলোতে প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট বসন্ত, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 3টি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসাব মেলান তারা। তাই বিশেষ করে গোলাপ, গ্ল্যাডিওলাস ও গাঁদা ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত ফুল চাষিরা। 14 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি আমরা আশায় আছি 8 থেকে 10 টাকা করে পিস বেচতে পারবো এবং আমাদের বিঘে প্রতি আমরা 1 লাখ টাকার একটা টার্গেট থাকে, সেটা আল্লাহর রহমতে হয়তো পূরণ হতে পারে। 3টে অনুষ্ঠান আছে সামনে। এই অনুষ্ঠান উপলক্ষে বাগানে যে ফুল আছে সেই ফুলগুলো আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকার ফুল বেচা কিনা করার উদ্যোগ রয়েছে আমাদের। ক্যাপ করাচ্ছি যাতে বেশি আমরা একটু লাভবান হতে পারি, একটু বেশি দাম পাই। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা বলছেন, যদি তাদের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকতো তাহলে ফুল মজুদ ও পরবর্তীতে বাজারজাত করে আরো লাভবান হতেন তারা। শীতের আবহাওয়াতে ফুল একটু বেশি ফুটছে, তা যদি আমাদের এখানে একটা কোল্ড স্টোর হতো তাহলে ফুল রাখে বিক্রি করা যেত। সরকারের কাছে একটা দাবি যে আমাদের এই পানিসারায় যদি একটা কোল্ড স্টোর দেয় তাহলে আমরা ফুল কটা কোল্ড স্টোর দেখি আমরা ভালো করে চাষবাস করে খাতে পারতাম। এই 3টি দিবসে এখানকার চাষিরা প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন ফুল চাষি ও ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি এবছরে এই 3টে অনুষ্ঠানকে ঘিরে 15 থেকে 20 কোটি টাকার ফুল উৎপাদন করে বাজারজাত করবে। গত বছর এই দিবসগুলোতে চাষিরা প্রায় 14 কোটি টাকার ফুল বিক্রি করেন। সময় সংবাদ, যশোর। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের রাষ্ট্রদূত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। বেলা 11টায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান তারা। এ সময় অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়ানি ব্লেট, ব্রিটেনের অ্যালিসন ব্লেক এবং কানাডার বিনো পিয়েরে লারামি অনিবন্ধিত ক্যাম্প ঘুরে দেখেন, রোহিঙ্গাদের খোঁজ খবর নেন। এর আগে সকালে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুতুপালংয়ের এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তারা। এছাড়া গতকাল রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন 3 রাষ্ট্রদূত। এবার জানাবো দেশের বাইরের খবর। মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে 1000-এরও বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ওই অঞ্চলে রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন পীড়ন বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। সম্প্রতি দেশটি থেকে পালিয়ে আসা শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের 2জন কর্মকর্তা একথা জানান। কয়েক মাস ধরে রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে সংগ্রহ করা সাক্ষ্য প্রমাণে তাদের ওপর ভয়াবহ নির্যাতনের তথ্য পাওয়ার কথাও জানান তারা। এর আগে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। গত বছরের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনীর রোহিঙ্গা বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত প্রায় 70,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যালাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনসের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। বুধবার 52-47 ভোটে সিনেটর অনুমোদন পান অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন পাওয়া সেশনস। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই মন্ত্রিসভা সহ বিভিন্ন পদে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম বিতর্কিত ছিলেন। বুধবারের ওই ভোটাভুটিতে সেশনসের পক্ষে একমাত্র ডেমোক্র্যাট হিসেবে ভোট দেন ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর জো মানচিন। এদিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে সেশনস বলেন, অ্যালাবামার জনগণকে প্রতিনিধিত্ব করতে এর চেয়ে বড় সম্মান আর হতে পারে না। একই সঙ্গে তাকে অ্যাটর্নি হিসেবে অনুমোদন দেয়ায় সিনেটর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেফ সেশনস। বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজের খবর। হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 203 রান। রাজীব গান্ধী স্টেডিয়ামে ব্যাটিং নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথম ওভারই স্পিড স্টার তাসকিনের গতিতে ধরাশায়ী হন ওপেনার লোকেশ রাহুল। দলীয় ও ব্যক্তিগত সমান 2 রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর চেতেশ্বর পূজারা আর মুরালি বিজয় মিলে দলের হাল ধরেন। তাদের ব্যাটিং ভাবিয়ে তোলে বাংলাদেশ দলকে। অবশেষে তাদের 178 রানের জুটি ভাঙেন মেহেদী মিরাজ। ব্যক্তিগত 83 রান করা পূজারাকে ফেরান তিনি। এই ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ড সিরিজের পর টাইগারদের টেস্ট একাদশে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে ভারতের পেস বোলিং বিভাগে 3 জন পেসার আর 2 স্পিনার রেখে
একাদশ নির্বাচন করেছে টিম ইন্ডিয়া। তাই ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর পরও ভারতের একাদশে জায়গা হয়নি করুণ নায়ারের। Oh, fine shot. Really good shot. He's so good when he plays it. This has gone the distance. And made it look so easy. দর্শক, এই মুহূর্তে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের রিপোর্টার নিয়ামতুল্লাহ বাবু। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এবং এখানে আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছে একমাত্র টেস্ট ম্যাচের যে সিরিজটিতে এবং এই ঐতিহাসিক টেস্টের শুরুটা কিন্তু বাংলাদেশ টসে হারলেও বোলিং এ যখন তারা প্রথমে নামে প্রথম ওভারেই কিন্তু লোকেশ রাহুলের উইকেটটি তারা দখল করে নেয় এবং তাসকিন কিন্তু লোকেশ রাহুলকে ফিরিয়ে দেয়। তো সেক্ষেত্রে শুরুটা যেরকম করেছিল বাংলাদেশ, এর পরবর্তীতে পূজারা এবং মুরালি বিজয় যেভাবে আসলে দলের হাল ধরে 178 রানের পার্টনারশিপ করেছেন এবং বাংলাদেশের প্রতিটি বোলারকে কিন্তু তারা বোলারদের উপর বরঞ্চ চাপ প্রয়োগ করেছেন, উল্টো তারা বেশ মারমুখী ভাবে ব্যাটিং করেছেন পুরোটা সময়তে এবং পরবর্তীতে যদিও মিরাজ কিন্তু এসে সেই পার্টনারশিপ 178 রানের যে জুটিটি সেটি কিন্তু তিনি ভেঙে দিয়েছেন এবং সেক্ষেত্রে এখনো কিন্তু এখানে মুরলী বিজয় কিন্তু এখনো ব্যাটিং করে যাচ্ছেন। তার সাথে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। আপনি জানেন যে তার কিন্তু খুব সাম্প্রতিক সময়ে ডাবল সেঞ্চুরির একটি কিন্তু ইনিংস আছে। তো সেক্ষেত্রে আসলে ভারতের যে ব্যাটিং লাইন আপ থেকে আমরা দেখছি যে আজকের দিনের মধ্যে আসলে এই ব্যাটিং লাইন আপের বেশ কিছু ভালো ব্যাটসম্যান যারা আছেন তাদের যদি আরো কয়েকটা উইকেট নিয়ে নিতে পারে বাংলাদেশের বোলাররা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বেশ ভালো একটা অবস্থানে থেকে দিনটি শেষ করার সুযোগ পাবে। অন্যথায় কিন্তু আসলে যদি ভারতীয় ব্যাটসম্যানরা পুরো দিনটি খুব বেশি উইকেট না হারিয়ে অথবা এই জুটি যদি দিন শেষ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কালকে বেশ চাপের মুখে পড়বে এবং ভারতের সংগ্রহ কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা বাড়িয়ে নিচ্ছে এবং আমরা যতক্ষণ মাঠে ছিলাম সবসময় দেখেছি তারা কিন্তু বেশ মারমুখী খেলছে। ইভেন বিরাট কোহলি যখন মাঠে আসেন, ক্রিজে আসেন, তখন কিন্তু তিনিও ঠিক একইভাবে ওয়ান ডে ভঙ্গিতে তিনি কিন্তু ব্যাটিং করে গেছেন। তো এইভাবে বলা যায় যে ভারতীয় ব্যাটসম্যানদের আমরা যেমন যেটি দেখেছিলাম প্রস্তুতি ম্যাচে, ঠিক তেমনি ভাবে এই টেস্ট ম্যাচেও কিন্তু এসে মূল ম্যাচেও কিন্তু এসে তারা বাংলাদেশের বোলারদের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশের বোলার আসলে এই চাপের মুখে পড়ে যেন তাদের ভালো বোলিং সেটি যেন তারা করতে না পারে, সেটাও তারা চেষ্টা করছেন। এদিকে বাংলাদেশও চেষ্টা করছে বারবার ভালো বোলিং করে ফিরে আসার। যেমনি আমরা দেখতে পারি লাঞ্চ বিরতির পরে এই মিরাজের পাওয়া যে উইকেটটি পূজারাকে যে আউট করেছেন, সেই আউটটি কিন্তু বলা চলে যে একটা ব্রেক থ্রু। এখন যদি এই ধারাবাহিকতা বজায় রেখে আজকের দিনটি শেষ হওয়ার আগে আরো 3-4টি উইকেট বাংলাদেশ তুলে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বেশ ভালো একটা অবস্থানে থেকে দিনটি শেষ করতে পারবে এবং দ্বিতীয় দিনের খেলা তারা শুরু করতে পারবে বেশ অনেকটা নিশ্চিন্ত ভাবেই। তো সেক্ষেত্রে আসলে এখন প্রয়োজন বাংলাদেশের ভালো বোলিং এবং যত দ্রুত সম্ভব ভারতের ব্যাটসম্যানদেরকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো। তো হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিচার্ড। বাবু, আপনি ঠিকই বলেছেন, ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চাপে রাখতে হলে আরো বেশ কয়েকটা উইকেটের প্রয়োজন বাংলাদেশি বোলারদের। চলছে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা। আর দর্শক, হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম এলাকা থেকে ম্যাচের সবশেষ খবরাখবর জানানোর জন্য যোগ দিয়েছিলেন আমাদের সাথে আমাদের সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু। নারী বিশ্বকাপের খবর। নারী বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 10:30টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 118 রানের বড় ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে 67 রানে হেরেছে টাইগ্রেসরা। এদিকে প্রথম পর্বে আরো দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা হওয়ায় সুপার পর্বে খেলতে হলে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা খুব গুরুত্বপূর্ণ রোমানা বাহিনীদের জন্য, কারণ সেরা 8-এ থাকলে বাংলাদেশের মেয়েরা অন্তত টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে বাড়তি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে মিলছে না সুফল, আরও বেড়েছে যানজট। সেবাদানকারী নির্মাণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ বিশ্লেষকদের। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় প্রচারণা চালাতে হবে ইমাম ওলামাদেরকে, বাড়াতে হবে সচেতনতা, ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী।
অসুস্থতার কারণ দেখিয়ে আজ বকশীবাজারের আদালতে যাননি বেগম জিয়া। আইনজীবীদের করার সময় আবেদন মঞ্জুর। আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। দুর্নীতি মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন ও পার্টেক্সের সাবেক পরিচালক শওকত আজিজ গ্রেফতার। রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট। এবং হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। পূজারা মুরালির চোখ রাঙানো জুটি ভেঙেছেন মেহেদী মিরাজ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।